যে প্রতিশ্রুতি দিয়েছিল যেরকম ভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটা করার কথা ছিল সেটা তো হচ্ছিল করেনি। কেমিক্যালটা নিয়ে যাচ্ছে আরেকটা লোক, ওটা লোকাল হয় না, এটা হলো ওপেন জায়গা আছে যেখানে এখান থেকে আমরা মনে করি ওখানে হচ্ছিল সেই জায়গাটায় নিরাপদ, সেই জায়গাটায় ওরকম ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই মানুষকে রেখে, ওখানে যদি না মানুষ না থাকে, মানুষকে রেখে আমাদের উন্নয়নের ভাবনাটা ভাবতে হবে এবং পাশাপাশি পরিবেশটাকে হচ্ছিল ঠিক রেখে আমাদের উন্নয়নের ভাবনাটা আমাদেরকে ভাবতে হবে। অবশ্যই এ বিষয়ে আরো আলোচনা করবে যাদের যে বিষয়গুলোকে নিয়ে এবং যে ব্যবসায়িকদেরকে নিয়ে আমাদের আসলে হচ্ছিল কথা, যারা সেই জায়গাটায় ব্যবসা করতেছেন, সেই বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই, কারণ দীর্ঘদিন ধরে তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরা জেনে না জেনে অনেক কথাই আমরা বলেছি। প্রথমেই বলেছিলাম যে অবশ্যই ব্যবসা হবে, কিন্তু সেটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নেই। তারাও মানুষ, আমরাও মানুষ, সবাই মিলে মিশে থাকতে চাই, আমাদের সমাজের যে চাহিদা যে আছে সেগুলোকে পূরণ করে। এ পর্যায়ে আমি হাজী মোহাম্মদ শরীফুল ইসলাম, সভাপতি বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভাপতি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে বাবার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি বাবাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছু কথা সহজভাবে এবং সবাইকে জানানোর জন্য বলা দরকার। এখানে অনেক রকমের কথাই উঠে এসেছে, শুধু কেমিক্যাল না, বিল্ডিং কোড, আমাদের পরিবেশের ব্যাপার, অনেক কিছুই। সবগুলো তো আমি বলবো না, আমি শুধু আমার কেমিক্যালটা বলতে পারবো। নিমতলি থেকে আমরা শিখলাম কি? আমরা কেমিক্যাল যারা বিক্রি করি, আমরা অনেক কিছু শিখেছি এবং সেইভাবে আমরা চলার চেষ্টা করতেছি। নিরাশার কথা আমরা অনেকেই বলি, কিন্তু আমি কিছু আশার কথা আপনাদেরকে বলতে চাই। নিমতলি ঘটনার আজকে প্রায় 16 বছর অতিবাহিত হচ্ছে। আমি প্রথমেই যারা ওইখানে ইন্তেকাল করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি। যারা অসুস্থ হয়েছেন তারা সুস্থতা সাথে জীবন যাপন করুক, সেটা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। প্রথমে আমাদের নিমতলির ঘটনাটার পরে সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হয়। আমাদের আসলে আমরা যেখানে আটকে আছি সেটা হলো আমাদের নীতিমালা। আমাদের সঠিক নীতিমালা না থাকার কারণে আমরা অনেক কিছু সঠিকভাবে করতে পারতেছি না। বিস্ফোরক যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলা তখন ওপেন বিক্রি হতো এবং আমাদের প্রায় 400 বছর যাবত পুরনো ঢাকায় ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। আমার ফ্যামিলি বিজনেস কেমিক্যালের আজকে প্রায় 70 বছরের মতো আমার ফাদারের বিজনেস। আমি নিজেও ব্যবসা করি আজকে প্রায় 36 বছর কেমিক্যালের ব্যবসা। তো কেমিক্যালের ব্যবসা করতে গিয়ে অনেক কিছু দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। নিমতলির ঘটনার পরে বিস্ফোরক যে আইটেমগুলো নিয়ে আপনার আলোচনা হচ্ছে, 34টা, তখন ছিল 29টা আইটেমকে নির্ধারণ করা হয়, পরে 34টা আইটেম। এই 34টা আইটেম হলো বিস্ফোরক আইটেম, যেগুলো আমাদের বিস্ফোরক অধিদপ্তর থেকে পারমিশন নিয়ে করতে হয়। বিস্ফোরক অধিদপ্তরের কিছু নিয়ম কানুন আছে। বিস্ফোরক অধিদপ্তর থেকে যদি আমরা কোনো লাইসেন্স নিতে যাই, প্রথমে আমাদেরকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, ডিসি মহোদয়ের কাছে পারমিশন চেতে হয়, একটা নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু আসলে আমরা কেমিক্যাল ব্যবসা যারা করি, আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছেন, এর বাইরে সারা বাংলাদেশে অনেক বিস্ফোরক লাইসেন্স দেওয়া আছে, যেগুলো আমরা জানি না, আমাদের সদস্যও না। আমরা প্রথম থেকে বলে আসতেছিলাম বিস্ফোরক অধিদপ্তর বা যারা যারা এই ধরনের কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত হবেন বা লাইসেন্স নেবেন, অবশ্যই যেন আমাদের সদস্যর মাধ্যমে, আমাদের সার্টিফিকেট না থাকলে যেন দেওয়া না হয়। তাহলে আমরা জানতাম কারা বাংলাদেশে মানে এই আইটেমের ব্যবসাগুলো করতেছে। তো যাই হোক, এরপরে আপনার নিমতলির ঘটনার পরে নির্ধারণ করা হলো এখান থেকে আপনার সরানো হবে। অলরেডি আমাদের প্রায় 10 বছর যাবত আমাদের কেমিক্যাল ব্যবসার মধ্যে তো হাজার হাজার আইটেম, সব তো আর আপনার বিস্ফোরক আইটেম না। এখানে ফুডের আইটেম আছে, ফার্মাসিউটিক্যালস আছে, টেক্সটাইল আছে, ট্যানারি আইটেম আছে, ইটিপি প্ল্যান্টের আইটেম আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আইটেম, হাজার হাজার আইটেম। তো এর মধ্যে মাত্র 34-35টা আইটেম হলো বিস্ফোরক আইটেম। আমরা আমাদের বিক্রি যেগুলো করি আমরা তো 10 বছরের মতো হয়ে গেছে প্রায়।
এই আইটেমের যারা ব্যবসা করেন তাদের সকলকেই এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স দিতে গেলে প্রথমে জায়গা নির্ধারণ করে, লেআউট করে, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। তারা এখানে মিট করে ব্যবসা করার মতো আর কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন যেটা নতুন মানে একটা প্রবলেম তৈরি হয়েছে, আমরা যখন ওইখানে তাদেরকে সরাই দিলাম, ওইখানে আবার এখন পুরো এলাকা মানুষে পরিণত হয়ে গেছে। কারণ মানুষ এখন কোথাও যায় তখন ওইখানে মনে করে জায়গার দাম বাড়বে। এখন যেটা দেখতেছি নতুন করে সিরাজ এখানে যে আপনার আমাদের জন্য জায়গা নির্ধারণ করা হলো, ওখানে প্রায় 40% কাজ আপাতত হয়েছে, পুরোপুরি কাজ এখনো শেষ হয় নাই। ওইখানের আশেপাশে জনবসতি ঘুরে গেছে। এখন আপনারা কি বলবেন? আমরা যে ওইখানে যাব, আমাদেরকে যেতে এখনো দেয় নাই। ওইখানে যাওয়ার পর যদি ওইখানেও ঘনবসতি হয়ে যায়, জনবসতি হয়ে যায়, তারপর আমরা কোথায় যাব? আমি এই জন্য আপনাদের মাধ্যমে, বাবার মাধ্যমে, এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমার আরো বক্তারা আছেন, সবার মাধ্যমে আমি আপনার একটা গভর্নমেন্টের কাছে আবেদন রাখতে চাই, আপনি প্রথমে একটা নীতিমালা তৈরি করেন। আসল নীতিমালা যদি সঠিক না হয়, তাহলে কোনো কিছু আপনি ঠিক মতো করতে পারবেন না। আমাদের মাঝে আমাদের আজকের সেমিনারের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উপস্থিত হয়েছেন। ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সালাম ভাই আপনাকে, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারার জন্য। আমি আমার বক্তব্য কন্টিনিউ করতেছি। তো নীতিমালার ব্যাপারে যেটা বলতেছিলাম, একটা সঠিক নীতিমালা থাকলে সরকারের যেরকম আমাদের প্রতি কাজ করতে সুবিধা হবে, আমাদেরও সকল নিয়ম কানুন মেনে কাজ করতে সুবিধা হবে। এটা একটা। আরেকটা হলো আমাদের আসার ব্যাপার আরেকটা আছে। বাংলাদেশ সরকারের একটা অধিদপ্তর আছে, BNACWC। এই অধিদপ্তরটি প্রধানমন্ত্রী কার্যালয়ের মধ্যে পড়ে। আমাদের আর্মিতে ওনারা এটা দেখাশোনা করেন। তো ওনারা আপনার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন সংগঠন সকলকে নিয়ে একটি কমিটি করে গত আপনার 3-4 দিন আগে আমাদের 26তম সভা গেল। ওনাদের সাথে আমাদের অ্যাসোসিয়েশনে আগামী 5 তারিখে একটা সেমিনার আছে। এখানে আমাদের ফায়ার ব্রিগেডের আমার বড় ভাই আছেন, ওনাদের সাথে আমরা